আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা তো সবাই জেনে গেছেন 9 তারিখে একটা সিক্রেট ডিল এগ্রিমেন্ট হচ্ছে। সেটা হচ্ছে আপনাদের প্রথম আলোয় কাগজে বেরিয়েছে, আমাদের এখানে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে আমাদের এখানে একটা সেই সংক্রান্ত খবর করেছে। খবরটা হচ্ছে একটা সিক্রেট ডিল হচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এই জানুয়ারির মিডলে একটা হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, কাউকে বলা যাবে না, পার্লামেন্ট আলোচনা করা যাবে না, পার্লামেন্ট বলে তো কিছু নেই। উনি সব এখন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে এখন কাউকে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করো না, কোনো জবাব চেও না। এখন কাগজে যেটা বেরিয়েছে, আন্ডার সিক্রেট ডিল বাংলাদেশ সিক্স ট্যারিফ কাটস ফ্রম ইউএস আফটার বিগ উইন ফর ইন্ডিয়া। এটা বেরিয়েছে আমাদের 6 তারিখে। US and Bangladesh are reportedly set to sign a trade deal on February 9, just 9 days before election in Bangladesh, first since Sheikh Hasina ouster. দেখুন 6 তারিখে বেরিয়েছে। তো আমি এটার বাংলা করেছি। তাতে লিখছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি, দেশটির মনে হচ্ছে অন্যত্র নজর সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করার দিকে। বাংলাদেশের নির্বাচনের মাত্র 9 দিন আগে ফেব্রুয়ারির উভয় দেশ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে জানা গেছে। দেশটির বাণিজ্য সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরের তারিখ নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে, যেটা হচ্ছে 9 তারিখ। তবে যে বিষয়টি সকলের ভ্রু কুঁচকে গেছে তা হলো চুক্তির গোপনীয়তা। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর মতে এই চুক্তির শর্তাবলী অজানা রয়ে গেছে এবং দেশটির সবকিছু গোপন রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নন ডিসক্লোজার চুক্তি এনডিএ স্বাক্ষর করেছে। আরো প্রশ্ন উত্থাপন করে যে বাণিজ্য চুক্তিটি এমন এক সময় চূড়ান্ত করা হয়েছে যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে রয়েছে এবং 12 ফেব্রুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সময়কাল শেষ হয়ে যাবে। ফলে গোপন চুক্তির বাস্তবায়ন দেখার আসল দায়িত্ব পরবর্তী সরকারের উপরে বর্তাবে। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র 1 সপ্তাহ পরে এই চুক্তি চূড়ান্ত হতে চলেছে, যার অধীনে ভারতীয় আমদানির উপরে 18% শুল্কে নামিয়ে আনা হয়েছিল। তাহলে 18% বাংলাদেশে করা হয়েছে, ভারতে করা হয়েছে। বাংলাদেশের লোককে বলা হচ্ছে এবার এটা 15% করা হবে আমাদের এই চুক্তির মাধ্যমে। কিন্তু সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? প্রশ্নটা সেখানেই জাগছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? আমাদের এখানে যে চুক্তি, যে কোনো দেশে কোনো চুক্তি কোনো দেশের সঙ্গে হলে পরে সেখানে পার্লামেন্টে একটা বিতর্ক হয়। এটা তো আর সেনা শাসিত দেশ নয়, এখানে একটা ডেমোক্রেসি হলেও, মানে এখন ডেমোক্রেসি নেই, তবুও অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার একটা দরকার ছিল। কিন্তু কারোর সঙ্গে মোহাম্মদ ইউনূস কোনো আলোচনা করছেন না। তিনি যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটা দিয়ে যাচ্ছেন, মানে আমি তো যাচ্ছি, তোদের যা বাঁশটা আমি দিয়ে যাচ্ছি, এই বাঁশ নিয়ে সারা জীবন তোরা ভুগবে। ব্যাপারটা হলো এইরকম, মানে আমি তো গেলাম, তোদেরকে মেরে গেলাম। এই লোকটাকে নিয়ে কি করা যায়? এখন এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে যেটা থাকছে, তাতে প্রথম হচ্ছে বাংলাদেশ 15% নামিয়ে আনবে কি আনবে না ইউএস বাংলাদেশের ট্যারিফ, সেটা নিয়ে কোন রকম নিশ্চয়তা কিন্তু ইউএস দেয়নি। কিন্তু ইউএস কে বাংলাদেশ একটা উপহারের ডালি সাজিয়ে দিয়েছে। উপহারের ডালিতে কি কি রয়েছে? রয়েছে চীন থেকে কোন রকম অস্ত্র শস্ত্র যন্ত্রাদি ইত্যাদি, প্লেন, তারপর সমরাস্ত্র কিচ্ছু কেনা যাবে না। যা কিনতে হবে সমস্ত ইউএস থেকে কিনতে হবে এবং যে দামে বলবে সেই দামে কিনতে হবে। দ্বিতীয় হচ্ছে গুণগত মান পরীক্ষা। সব দেশই একটা গুণগত মান পরীক্ষা করে, যে মাল আসবে তার উপরে, ইউএসএ থেকে যে মাল আসবে তার গুণগত মাল কোনো পরীক্ষা করার কোনো ব্যবস্থা করা হবে না। তৃতীয় হচ্ছে বাংলাদেশকে যে মাল পাঠানো হবে সেই মালের দাম ট্যাক্স শুদ্ধ 15 দিনের মধ্যে তা মিটিয়ে দিতে হবে, অথবা 15 দিনের আগে যে টাকা জমা করলে
তবে সেই মাল আমেরিকা দেবে। এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে যে এত পরিমাণ মাল নিতে হবে। এখন বর্তমানে ইউএস এর সঙ্গে বাংলাদেশের যে মানে ব্যবসাটা চলে সেটা হচ্ছে বাংলাদেশ আমদানি করে ইউএস থেকে $9 বিলিয়ন এবং রপ্তানি করে $2 বিলিয়ন। তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে আপনার ওই জামা কাপড়, পোশাক শিল্প। এখন পোশাক শিল্পের তো দফা রফা হয়ে গিয়েছে। এখন এই যে ডিলগুলো হয় না, এই ডিলগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয় না। আমাদের দেশের ডিলটা দেখুন আগস্ট থেকে টানাটানি হচ্ছে, এখনো পর্যন্ত ডিল হবে বলে বলছে মার্চের মিডলে হয়তো ডিল হলেও হতে পারে। যে খবরটা আমি দুপুরবেলা করলাম, মার্চের মিডল হয়ে যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে গিয়ে আমাদের ঝপ করে ডিল হয়ে গেল। বহুদিন ধরে আলোচনা চলছে, আলোচনা হতে 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 তার এর আগে একবার উর্সুলা ফন ডার লাইয়েন এসেছিলেন একবার ভারতবর্ষে, তখন ওই ডিল নিয়েই কথাবার্তা হয়েছিল মোদির সঙ্গে এবং আমাদের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে। তো এইগুলো বহুদিন ধরে আলোচনা হয়, কিন্তু কোনো কিছু গোপন থাকে না। যা থাকে সরকার সামনে দেশের মানুষের সামনে তা উপস্থিত করে। কারণ টাকাটা দেবে কে? টাকাটা দেবে দেশের মানুষ। এখন যে চুক্তিটা কেন করছে, এক হচ্ছে ভারতের থেকে আমি আমার ট্যারিফ নিচে সেটা একটা দেখানো, যেটা বাস্তবে হবে না। আর দ্বিতীয় হচ্ছে এই ডিপ স্টেটকে ধরে আমাকে এবার বার করো, আমি তোমাদের বাকিটুকু দিয়ে দিলাম, যতটুকু যা দেওয়ার দেশটাকে আমি তোমার হাতে বেছে দিলাম, সমস্ত কিছু তুমি কন্ট্রোল করো, আমি এখান থেকে আমাকে তুলে নিয়ে যাও, আমি এখান থেকে সেফ এক্সিট চাইছি। কারণ যদি নির্বাচন হয় তাহলে মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষমতা থাকবে না। তিনি এবার বসে বসে কি ঘন্টা বাজাবেন না, তিনি এখান দিয়ে কাটবেন। সেই কাটার পথটা যাতে ইউএস করে দেয় তার জন্য একটা গোপন ডিল করা হচ্ছে। এইবারে পরবর্তী সরকার এসে বুঝবে সে কার্যকর করতে পারবে কি পারবে না, তার পক্ষে কতটা সম্ভব হবে কতটা সম্ভব হবে না। এখন এই যে আপনার ধরে নিলাম তর্কের খাতিরে 3% কমে গেল, 15% হলো। এবার আপনার মেন যেটা উৎপাদন সেটা হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের অর্ধেক তো জ্বালিয়ে দিয়েছেন, আপনার লোকজনই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। বাকি যেটুকু আছে সেটুকু টিকে আছে, কিন্তু মানে আমদানি নির্ভর, তুলো আমদানি হোক, রেশম আমদানি হোক, যাই হোক না কেন সেটা হচ্ছে আমদানি নির্ভর। এবার হচ্ছে আপনার সমস্ত এই যে বন্দরগুলো ভারতবর্ষের সব তো স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, আপনাকে জাহাজে করে পাঠাতে হবে। এবার 10টা জিনিস একসঙ্গে হলে তবে তো হারমোনাইজ হয়। সবকটা অনেক জিনিস 100টা হতে পারে, 50টা হতে পারে, সব জিনিস একত্র করলে এর মধ্যে যেমন আমদানি আছে, রপ্তানি আছে, ভাড়া রয়েছে, তারপরে তার ট্যাক্স রয়েছে, হাজার জিনিস রয়েছে। এই সমস্ত করে এই যে 3% কমানোর জন্য মোহাম্মদ ইউনূস যে 3% দেখানোর জন্য করছেন, সেটা দেখা যাবে আলটিমেটলি 30% হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের পোশাকটা আমেরিকাতে চলবে কি করে? যেখানে ভারত 18% এখন বন্ধু ঠিক আছে, 18%-এ ভারত যদি পাঠিয়ে দেয় তাহলে পরে সেখানে 30% ট্যারিফ দিয়ে হবে কি করে? তারপর ভারত থেকে তুলো পাবে না, ভারত থেকে রেশম পাবে না, তাহলে পরে কোথা থেকে আনবে? সেও একটা খরচা। সব মিলিয়ে একটা অবাস্তব একটা ডিল সাইন করে বাংলাদেশটাকে একেবারে আমেরিকার হাতে সঁপে দিয়ে, বলা যায় আমেরিকার কলোনি করে দিয়ে ইউনূস এখন বিদায় নেওয়ার চেষ্টা করছে। এই মানুষটিকে আপনারা আটকান। যদিও ভোট উনি করে যেতে পারেন, তাহলে এই মানুষটি কিন্তু দেশ থেকে বার হতে আপনারা দেবেন না। এটা আপনাদের দায়িত্ব। এই মানুষটিকে ধরে এই মানুষটিকে জেলবন্দি করে রাখার দায়িত্ব কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের। কারণ আপনাদের রক্ত বিক্রি করে দিয়েছে এই মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসকে যদি আপনারা ছেড়ে দেন, জানবেন আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। যতক্ষণ মোহাম্মদ ইউনূস সিআই এর এজেন্ট আপনাদের হাতে রয়েছে, ততক্ষণ আপনারা আনপিস্ট করতে পারবেন, বাংলাদেশে আনপিস্ট করতে পারবেন। কারণ সিআই এর একমাত্র এজেন্ট হচ্ছে ইউনূস। ইউনূসকে দিয়ে সমস্ত কিছু বলানো যাবে এবং ইউএস এর মুখোশ খুলে যাবে।
সুতরাং ইউএস এর মুখোশ যদি খুলতে হয় তাহলে একমাত্র বাংলাদেশের মানুষ পারে ইউনুসকে আটকে দিন, ইউনুসকে আটকে দিয়ে ওকে জেলে ভরুন আগে, তারপরে পরবর্তী সরকারের কাজ হবে তারপর বিচার প্রক্রিয়া শুরু করা এবং ইউনুসকে দিয়ে স্বীকারোক্তি আদায় করা কি কি তুমি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে তুমি দিয়েছো। গাড়ি থেকে আরম্ভ করে সাধারণ পণ্য যা কিছু আসবে সমস্ত ইউএস থেকে আসবে, অন্য কোনো জায়গা থেকে আসবে না। এইটা আপনাদের ঘাড়ে যে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, ইউএস এর যে রেট, সেই রেট আপনাদেরকে যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই বোঝা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আপনারা কুঁজো হয়ে যাবেন, আপনারা মানে খুব অল্প বয়সে আপনারা বৃদ্ধ হয়ে যাবেন। আপনাদের বংশ পরম্পরায় এই যে আপনাদের গোলামির খাতায় নাম লিখিয়ে দিলেন ডক্টর ইউনুস, তাকে আপনারা ছাড়বেন না। যদি ছাড়েন তাহলে আপনাদের দুর্গতির শেষ থাকবে না। অধ্যাপক ইউনুস যে বিদেশিদের ডেকে আনছেন ঐতিহাসিক নির্বাচন দেখাতে, সেই বিদেশিরা দেশে এসে বৈঠক করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে। সূত্রগুলো বলছে, বিদেশি সংস্থার প্রতিনিধিরা শুধু মাঠে ঘাটে মানুষের মধ্যেই নয়, খোদ সরকারের উপদেষ্টাদের মধ্যেও নির্বাচন নিয়ে সংশয় দেখছেন। সবশেষ খবর হলো, অন্তর্বর্তী সরকার অভ্যন্তরেই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অসন্তোষ। পর্দার আড়ালে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি আর সরকার গঠন নিয়ে সমঝোতা না হয় সরকার উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ বেজায় চটেছে। অন্যদিকে তিনটি পক্ষ 8ই ফেব্রুয়ারি থেকে বড় ধরনের আন্দোলনে নামছে, এমন খবরের চিন্তিত উপদেষ্টাদের আরেকটি গ্রুপ। এই আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিনিয়র কয়েকজন উপদেষ্টার ধারণা, নির্বাচনের 4 দিন মাত্র বাকি থাকলেও এত কিছু নিয়ে অচল অবস্থা দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অস্থিরতা দেখা দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনিতেই নানা কারণে নির্বাচন কমিশন তার প্রস্তুতি এখনো শেষ করতে পারেনি। গাজীপুরে স্থগিত করতে হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরিস্থিতি নিয়ে উপদেষ্টাদের মধ্যে আশঙ্কা এতটাই বাড়ছে যে নিজেদের মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে এখন তারা বৈঠক করছেন। কমপক্ষে 8 জন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে পশ্চিমা দেশের ভিসাও লাগিয়ে নিয়েছেন। এমনকি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব যে পুলিশের, সে বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিটিও দেশ ছাড়তে চান। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকেও চাপ আসতে পারে, এই আশঙ্কাও আছে সরকারের কারো কারো মধ্যে। সূত্রগুলো বলছে, মাঠের পরিস্থিতি যমুনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে, আর তাতে আতঙ্ক বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের 11 জন বাংলাদেশে এসেছেন। 7 ফেব্রুয়ারি তারা বৈঠক করেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের সাথে। জাতীয় পার্টির নেতারা বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর পরপরই কমনওয়েলথ অনলাইনে বৈঠক করেছে বাংলাদেশে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সাথে। ওই বৈঠকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ডক্টর সেলিম মাহমুদ ও অধ্যাপক জাহানারা আর্য উপস্থিত ছিলেন। কমনওয়েলথ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কমনওয়েলথকে বলা হয়েছে, সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বিষয়টির সাথে একমত বলে জানিয়েছে কমনওয়েলথের প্রতিনিধি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তাদের সাথে কেন কমনওয়েলথ বৈঠক করলো? সে উত্তর পাওয়া যাবে 7 ফেব্রুয়ারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির বক্তব্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 দিন আগে আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি বলেছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না। সিপিডি এবং সংস্থাটির শীর্ষ ব্যক্তিত্বের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সরকার পক্ষ থেকে বহু আগে থেকে জানানো হয়েছে, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরও কেন সিপিডি হঠাৎ নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন কথা বলছে, তা নিয়ে সরকারের শীর্ষ মহলও বেশ আলোচনার জন্ম দিয়েছে। সিপিডি বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হতে যাচ্ছে সেটি নিয়ে আপত্তি ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে।
সরকার উপদেষ্টাদের আশঙ্কা আন্তর্জাতিকভাবে নির্বাচনটি বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। কমনওয়েলথের সাথে বৈঠকের পরপরই সজীব অজিত জয় সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। তিনি ভোট দিতে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গায়ের জোরে সংস্কার করলে সে সংস্কার কোনো কাজে দিবে না। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে সরকার উপদেষ্টাদের একটি পক্ষের চেষ্টা ছিল বিএনপি ও জামাত জোটের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা এবং দুই জোট মিলে সরকার গঠন করা। গত বছরের ডিসেম্বর থেকে এই চেষ্টা শুরু হয়েছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর থেকে সরকারের 4 জন উপদেষ্টা দফায় দফায় এই দুই ইস্যুতে চেষ্টা করা শুরু করেন। খালেদা জিয়া মারা যাওয়ার পর 2রা জানুয়ারি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন জামাতের আমির। সাক্ষাৎ শেষে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেন জামাত ইসলামের আমির, কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে বিষয়টি নিয়ে অনাগ্রহ দেখানো হয়। বিএনপিকে রাজি করাতে না পেরে সরকার ওই 4 উপদেষ্টার পরামর্শে এনসিপিকে নিজেদের জোটে নেয় জামাত। তারপরও চলে সমঝোতার আলোচনা। সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক বেশ কিছু পক্ষের আপত্তিতে বিএনপি এই সমঝোতায় যেতে রাজি হতে পারেনি। সবশেষ 6 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর জামাত ইসলামীর সঙ্গে ঐকমত্যে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন তারেক রহমান। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে জামাত ইসলামের চেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন সরকারের ওই 4 উপদেষ্টা। এই উপদেষ্টাদের আশঙ্কা, বিভিন্ন সময় তারা বিএনপি ও দলটির সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অ্যাকশন নিয়েছিলেন নিয়ম ও আইন বহির্ভূত অনেক সিদ্ধান্ত, যেগুলো নিয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলে তারা বিপদে পড়তে পারেন। তবে সরকার উপদেষ্টাদের মধ্যে যে গ্রুপটি নির্বাচন চায়, এমনকি সেটি যেনতর নির্বাচন হোক বা না হোক, সেই গ্রুপটির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নির্বাচন আদৌ সরকার করতে পারবে কি না তা নিয়ে। সরকারের 3 জন উপদেষ্টা মনে করেন, 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি যমুনা ও আশপাশের দৃশ্য দেখে তাদের মনে হয়েছে সরকারের মিত্র বলে যারা পরিচিত তারাই নির্বাচনের আগে যে দাবিতে পরিস্থিতি ঘোলাটে করছে, তাতে নির্বাচন নিয়ে শঙ্কা তাদের বেড়েছে। 8 ফেব্রুয়ারি থেকে 3টি ইস্যুতে আন্দোলন শুরু হতে পারে, এমন তথ্য তারা গোয়েন্দাদের থেকে পেয়েছেন। একটি হলো, চট্টগ্রাম বন্দরকে ঘিরে আন্দোলন শুরু হচ্ছে রোববার থেকে। 8 ফেব্রুয়ারি থেকে বহির্নোঙরও অচল হয়ে যাবে। এটি হলে অচল হয়ে পড়বে দেশের অর্থনীতি, কারণ দেশের মোট রপ্তানির 91% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এমনিতেই টানা 6 দিন বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান সামনে রেখে আমদানি পণ্য খালাস না হলে গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালে লাগাতার কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে পালিত কর্মসূচিতে এতদিন বন্দরের বহির্নোঙর কর্মবিরতির আওতায় ছিল না, তবে আগামীকাল রোববার থেকে ঢাকা ধর্মঘটে বহির্নোঙরে কাজ হবে না। দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হলো, এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিও আছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই আন্দোলনের ডাক দিয়েছে। দর্শক, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের টানা 6 দিনের কর্মবিরতি চলে গত সপ্তাহে। এ কারণে বন্দরে পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল। নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে পরের 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা পরিষদ। কিন্তু বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষের কয়েক ঘন্টা পর আন্দোলনের নেতৃত্ব দানকারী বন্দর শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের বাধায় বন্দরের 3টি প্রধান টার্মিনাল, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, চিটাগাং কন্টেইনার টার্মিনাল বা সিসিটি ও জেনারেল কার্গো বার্থের কার্যক্রম মঙ্গলবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় যে আন্দোলনটি 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেটি হলো পে স্কেল বাস্তবায়নের আন্দোলন। 6 ফেব্রুয়ারি সরকারি ছুটির দিনে সরকারি কর্মচারীদের একটি বিশাল মিছিল যমুনার সামনে গিয়ে আন্দোলন করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খোদ ডিএমপি পুলিশ কমিশনারকেও লাঠি চার্জ করতে দেখা গেছে।
গোয়েন্দা সূত্রগুলো বলছে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এর মধ্যে ঘোষণা দিয়েছে পে স্কেল ঘোষণা না দিলে তারা নির্বাচন বয়কট করবে। 8 ফেব্রুয়ারি দুপুর 2টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে তারা পুরো দমে কর্মবিরতিতে যাবে। এমনকি ওই গ্রুপটি সচিবালয়ে তালা ঝুলে দিতে পারে এমন আশঙ্কাও করছে গোয়েন্দারা। তাদের সাথে একমত হয়ে সরকারি সেবাদান প্রতিষ্ঠানের কর্মচারীরাও যোগ দিতে পারে। সরকারের কয়েকজন উপদেষ্টা মনে করেন নির্বাচনের মতো মহাযজ্ঞের আগে সরকারি কর্মচারীরা বয়কটের ডাক দিলে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব হবে না। তবে আশঙ্কার কথা হলো সরকার এই উপদেষ্টাদের ধারণা সরকারের ভিতরে একটি পক্ষ নির্বাচন হোক সেটি চায় না। তাদের ইন্ধন যদি এসব আন্দোলনের পিছনে থাকে তাহলে এসব আন্দোলন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। কারণ চট্টগ্রাম বন্দর ইস্যুতে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরে আসা সরকারের পক্ষে সম্ভব নয়। তাহলে শক্তিধর যে আন্তর্জাতিক পক্ষ সরকারকে এতদিন সাপোর্ট করে আসছে তারা রাতারাতি শত্রুতে পরিণত হবে। ফলে অধ্যাপক ইউনূস পড়েছেন উভয় সংকটে। তৃতীয় আন্দোলনটি অবশ্য সরকারি মিত্রদের। 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকলাব মঞ্চ যমুনা ঘেরাও করে। সরকারের মিত্র হওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশ ব্যাপক চড়াও হতে বাধ্য হয় জানিয়ে সরকারি মিত্রদের ক্ষোভ ঝরে পড়ে সামাজিক মাধ্যমে। সরকার একটি পক্ষের অনুরোধে শেষ পর্যন্ত তারা 8 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে। সূত্রগুলো বলছে কোটি টাকার অনুদান, কোটি টাকার ফ্ল্যাট আর হাদির ভাইকে বিদেশি দূতাবাসের লোভনীয় চাকরি দেওয়ার পরও কেন হুট করে যমুনার সামনে এসে জড়ো হয়েছে সেটি সরকারের কাছে বেশি বিস্ময়। অভিযোগ আছে সরকারের একজন উপদেষ্টার সাথে কয়েকদিন আগে ইনকলাব মঞ্চের কয়েকজনের বৈঠক হয়েছিল। সরকার উপদেষ্টাদের একটি অংশের আশঙ্কা এই 3টি আন্দোলন একসাথে শুরু হলে সরকার নির্বাচনী প্রস্তুতির কাজ থেমে যেতে বাধ্য। এমনিতেই নির্বাচন কমিশন এখনো অনেক পিছিয়ে আছে। দেশের সব নির্বাচনী অফিসে এখনো ব্যালট সহ দরকারি সব সরঞ্জাম পৌঁছায়নি। এর মধ্যে গাজীপুর জেলায় নির্বাচনী ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। 6 ফেব্রুয়ারি গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে গাজীপুর জেলার 5টি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। তবে কি কারণে নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানো হয়নি। সরকার একাধিক সূত্র বলছে নির্বাচন নিয়ে সরকার উপদেষ্টাদের মধ্যে শুধু নয় সরকার ঘনিষ্ঠ আমলাদের মধ্যেও